চব্বিশের মহারণ কার দখলে সিংহাসন এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি রয়েছি রিমিক, আর আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুর লোকসভায়। যে শ্রীরামপুর লোকসভায় কিন্তু এবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, অন্তত সেখানকার মানুষরা সেই কথা বলছেন। চরম মোদি হাওয়াতেও আমরা দেখেছি যে গত লোকসভা নির্বাচনে যেখানে রাজ্যের রেকর্ড সংখ্যক আসন পেয়েছিল বিজেপি, তবুও কিন্তু শ্রীরামপুরে কিন্তু পদ্মফুল ফোটেনি। এবার কি ফুটবে সেই উত্তরই নেব। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস মহাশয়। কবিরদা, আপনাকে স্বাগত ট্রাইব টিভিতে। যে কথাটা বলছিলাম কবিরদা, গত তিনটে যদি লোকসভা নির্বাচন দেখি সাংসদ রয়েছেন তৃণমূলের, সেই জায়গায় আপনি এবারে প্রার্থী, আপনার ওপর ভরসা রেখেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? কেন শ্রীরামপুর লোকসভার যদি অতীতের আমরা দেখি যে কংগ্রেস, তৃণমূল, তারপরে কিছুটা বামেরা, তারপরে গত তিনটে লোকসভায় আমরা দেখছি তৃণমূল শ্রীরামপুর থেকে জিতছে, সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কতটা চ্যালেঞ্জিং কি মনে হচ্ছে আপনার? মমতা বন্দ্যোপাধ্যায়ও যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন শুভেন্দুদা ওনাকে হারিয়েছিলেন। তিনটে টার্ম এগুলো কোনো বিষয় রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিটিং চিফ মিনিস্টারকে বিজেপির ক্যান্ডিডেট হারিয়েছিলেন 1956। আমরা ইস্যু বেস লড়াই করছি, আর আমাদের মুখ হলো নরেন্দ্র মোদীজি, আমাদের সকলের আদর্শ, লোকপ্রিয়। এটা হলো ভারতবর্ষের লড়াই। ভারত সরকারের প্রধান কে হবে এবং ভারতকে কার হাতে তুলে দেবে। মানুষ বিচার করবে যে ভারতকে নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেবে, না একটি আঞ্চলিক দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবে। উত্তর একটাই হতে পারে, যিনি এত ভোটে, জনসমর্থনে, জন আশীর্বাদে কিছুদিন আগে 5টা রাজ্যে উনি জয়লাভ করলেন, সেই নরেন্দ্র মোদীজির হাতেই ভারতকে তুলে দেওয়া হবে। আপনি আশাবাদী যে শ্রীরামপুরে এবারে অন্তত পদ্মফুল ফুটবে আপনার হাত ধরে? নিশ্চয়ই। মোদীজি যেখানে মুখ, যেখানে কোনো কাজ হয়নি, যেখানে মানুষের কল্যাণ হয়নি, শুধু কল্যাণ হয়েছে, এটা তো মানুষরা নিতে পারছে না। দেখুন, মানুষ যখন ভোট দেয় তারা আবেগ দিয়ে ভোট দেয়, কারণ তারা বিশ্বাস করে যে তাদের আওয়াজ দিল্লি অবধি যাবে। কোথায় মহিলাদের বাথরুম? কোথায় গরিব পরিবারদের বাড়ির ছাদ? কোথায় সেই চাল? কোথায় সেই পানীয় জলও নেই। আমি প্রচারে যাচ্ছি, মা বোনেরা এসে বলছেন, বাবা কিছু করো, আমাকে হাওড়া থেকে জল আনতে হয়। এটা কি মানবিকতা? মানে হৃদয়টা একদম কেঁপে ওঠে, চোখে জল চলে আসে। জল নেই, শুধু উন্নয়ন, শুধু তৃণমূলের প্রার্থী কল্যাণবাবু শুধু উন্নয়ন। এরা কি দোষ করেছে? মানুষ না? কবিরদা, যেটা একটু যদি পরিসংখ্যানের দিকে দেখি, 2019 শেষ যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু বিজেপি এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রায় 38%-এরও বেশি ভোট পেয়েছিল, এবং তৃণমূল কংগ্রেস কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি সাংসদ বর্তমানে, তিনি পেয়েছিলেন প্রায় 45% একটু বেশি ভোট। ফারাকটা হচ্ছে সংখ্যায় যদি দেখি তাহলে 98,000-এর মতো কিছুটা ছিল ব্যবধান, এবং যদি পার্সেন্টেজে দেখি 7% মতো ছিল সেই জায়গাতে। তারপরে রাজ্যে অনেক ইস্যু হয়েছে, উত্থান পতন হয়েছে, হাওয়া গড়িয়েছে, গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারের লোকসভা নির্বাচনে এই 7% ভোট, বা যেটা কম ছিল, যে দেবজিৎ সরকার গতবার যেটা কম পেয়েছিলেন 98,000 সামথিং ভোট, সেইটাকে কভার করা কি সম্ভব? এবং কেন আপনি, যদি সম্ভব হয়, কেন আপনি এতটা আত্মবিশ্বাসী? মানুষ একদম পরিষ্কার, মানুষের কাছে তৃণমূল আর বামপন্থীদের প্যাক্ট হয়ে গেছে, এটা একদম ক্লিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের এবং সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে টু সাইডস অফ দ্য কয়েন। কিন্তু তৃণমূল তো আবার ঠিক উল্টোটা বলছে, বাম রাম জোট বলছে। বাম রাম জোট, এদিকে তৃণমূলের সব চোরকে রামের দল ভেতরে পাঠাচ্ছে। যদি জোটই হয় তাহলে এই যে এত চুরি ধরছে, এটা বিজেপি কীভাবে করছে? ভারত সরকার করছে তো এগুলো। আমরা তো লড়াই করে কোর্ট থেকে কেন্দ্রীয় সংস্থা তদন্ত নিয়ে আমরা তো এই লড়াইগুলো করছি। কিন্তু আজকে শ্রীরামপুরের ব্যাপারটা বলি, সিপিএমের দেওয়াল তৃণমূল প্রার্থী লিখে দিচ্ছে, প্রমাণ আছে, আগামী দিন দেখবেন এই প্রমাণ করে দেবো। ভয়ঙ্কর অভিযোগ করছে একদম, সিপিএমের দেওয়াল তৃণমূল প্রার্থী লিখে দিচ্ছে। এবার যেটা সংখ্যালঘু ভোট, তারা কিছুটা আশা দেখতে পাচ্ছে আইএসএফ এর কাছে। তো যেটা আপনি বলছেন 7%, 5%, 6%,
নরেন্দ্র মোদীজি রাষ্ট্র গঠনের লড়াইয়ে সংখ্যালঘুদের বাদ দিয়ে কিন্তু এগোচ্ছেন না। উনি মহিলাদের জন্য ট্রিপল তালাক, ইউনিফর্ম সিভিল কোড, অনেক কিছু করেছেন। সংখ্যালঘু ভাইদের ছাড়া রাষ্ট্র গঠনের ব্যাপার মোদীজি ভাবেন না। সংখ্যালঘু ভাই বোনেরা মোদীজিকে অবশ্যই সমর্থন করবেন। তৃণমূল লেফট ফ্রন্ট আর করবে না, এবং যদি সংখ্যালঘুরা অন্যভাবে ভোট করে ওটা আইএসএফের কাছে ভোটতে যাবে। আমি একদম কবিরদা যে কথাটা আপনি বললেন এখানেই আসতাম, যে আমরা দেখেছি গত লোকসভা নির্বাচনেও যে জাঙ্গিপাড়া সেই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে ভোটটা কিন্তু তৃণমূলের দিকে গিয়েছিল। এবারে আইএসএফ প্রার্থী দিয়েছে নওশাদ সিদ্দিকীর দল। লড়াইটা মূলত চতুর্মুখী, যদিও আপনি বলছেন যে চতুর্মুখী লড়াই নয়। সেই জায়গায় দাঁড়িয়ে কি আপনাদের কি বা মানে বিজেপির কি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেওয়ায় কোথাও কি একটু সুবিধা হয়ে গেল? সুবিধার কোনো ব্যাপার নেই। বিজেপি ডেফিনেটলি মেজরিটি ভোট পাবে, মেজরিটি। আমি আপনার ওই উত্তরের প্রশ্ন দিলাম যে সংখ্যালঘু ভোটগুলো, এটা আপনি বারবার বলছেন 7%, 6%, ওইটা কিভাবে ভাগ হতে চলেছে। মেজরিটি ভোট, আমাদের যেটা কনসলিডেটেড ভোট, মোদিজির ভোট, সেটা বাড়বে, সেটা সিঙ্গল লার্জেস্ট পার্টি হিসেবে আমাদের কাছেই আসবে। কবিরদা, যেটা পরে জিজ্ঞাসা করবো যে আপনি তো প্রচার করছেন, আপনি শ্রীরামপুর লোকসভার একজন বাসিন্দা, আপনি দীর্ঘদিন ধরে রয়েছেন। যখন প্রচার করতে প্রচারে যাচ্ছেন আপনি, মানে কোন ধরনের অভিযোগগুলো মানুষের থেকে পাচ্ছেন এবং কতটা পজিটিভ ভাইবস পাচ্ছেন আপনার? অভিযোগ আপনি মানে গেলে হৃদয় কেঁপে উঠবে। আপনি ভাববেন যে আমি এই জগতে বাস করি, আমি এই মাটিতে থাকি, ভাবতে পারবেন না। একজন বাঙালি হিসেবে মানে লজ্জার চোটে আমার মাথা নিচে হয়ে যাচ্ছে। আজকে ডোমজুরে ছিলাম, ডোমজুর থেকে জগৎবল্লভপুরে একটু বিধবা একজন বয়স্ক মানুষ মাটিতে বসেছিল। মা কাঁদছো কেন? আমাকে জড়িয়ে ধরলো, বলছেন বাবা আমি বিধবা ভাতা পাই না। আরেকটু এগিয়ে গেলাম, আরেকজন মহিলা, আমরা জল পাই না। যেটা বললাম, জল নিতে তাদের হাওড়া যেতে হচ্ছে, বাড়ির ছাদ নেই, রাস্তা, বাড়ি থেকে বাথরুম যাওয়ার অবধি রাস্তা নেই, একটু বৃষ্টি হলে জল চলে আসছে বাড়ির ভেতরে। আমি কবিতার এইখানেই জিজ্ঞেস করছি, ডোমজুর, উদয়নারায়ণপুর, এই জায়গাগুলো দেখেছি বন্যা কবলিত জায়গা, বৃষ্টি হয়। তেমনি পাশাপাশি চাঁদদানি, রিসরা, শিল্পাঞ্চল, প্রচুর কটন মিল, জুট মিল রয়েছে, সেগুলো আজকে ঢুকছে। সেই জায়গাটাই বলছি যে আপনি যদি জয়ী হন, আপনি কি এই উদ্যোগটা নেবেন? যে কেন নেব না? আমি 2019 সাল থেকে শ্রমিক ভাই বোনদের জন্য আন্দোলন করে যাচ্ছি। তারা জানেন কিভাবে থাকে? তারা দিনে হয়তো 4 ঘন্টা আলো পায়, দিনে হয়তো কিছু ঘন্টা জল পায়, একটা বাথরুমে অন্তত 100 জন যাচ্ছে, আর জুট মিল, কলকারখানা সব বন্ধ। তাদের আন্দোলন দিল্লি অবধি নিয়ে যাব, শিল্প ফেরত আসুক, তারা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, আমার দাবি রইল এটা। একদম সময় যেহেতু খুব কম, আপনি দীর্ঘক্ষণ প্রচারে ব্যস্ত ছিলেন, সময় বেশি নেব না। যেটা জিজ্ঞেস করছি যে কোন কোন ইস্যুতে আপনি মানুষের কাছে যাচ্ছেন, যে কোন কোন ইস্যুতে আপনি মানুষের কাছে গিয়ে ভোটটা চাইছেন? প্রত্যেক বিধানসভা আলাদা আলাদা ইস্যু হয়েছে, কিন্তু সবথেকে বড় ইস্যু হচ্ছে করাপশন, চুরি। এই 3000 কোটি টাকা, এটা মোদিজি মানুষকে ফিরিয়ে দেবেন, এটা তো মানুষেরই টাকা গেছে। ওই টাকার পাহাড় কিন্তু ভুলবেন না। এটা মনে রাখবেন যে আপনার কি কল্যাণ হয়েছে, আপনার কি উন্নয়ন হয়েছে, কিচ্ছু হয়নি। আর মোস্ট ইম্পর্টেন্ট, মোদিজি কিছু দিনের ভেতরে আবার নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হবেন, এটা কোনো ডাউট নেই, নিঃসন্দেহে। মানুষকে বুঝতে হবে যে তারা কেন উন্নয়নটা পাচ্ছে না, কারণ মোদিজির প্রতিনিধি এখানে নেই। নরেন্দ্র মোদীর যখন প্রতিনিধি এখানে আসবে, ডাইরেক্টলি মানুষের আবার দিল্লি যাবে। আজকে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওটা করছেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো পার্টি লাইনসে ভাগ করে দিচ্ছেন। বা আমি তো বলি যে আমি এই মানুষের আওয়াজ দিল্লি অবধি নিয়ে যাব, পার্লামেন্ট অবধি নিয়ে যাব, প্রাইম মিনিস্টার অবধি নিয়ে যাব। মোদিজি বলেছে 3000 কোটি টাকা উনি মানুষকে ফিরিয়ে দেবেন। তো এই যে ব্যাপারগুলো, ডাইরেক্টলি মানুষের আওয়াজ দিল্লি নিয়ে যাব। ভোটের আগে যেটা সবথেকে বড় প্রশ্ন উঠছে, যেটা যে সিএএ, এই সিএএ এর প্রভাব কি পড়বে না, সেটা কি আপনাদের মানে বিশেষ করে আপনার কনস্টিটিউয়েন্সিতে যদি দেখি, সেটা কি আপনার পরে আসবে? প্রথমে তৃণমূল কংগ্রেস অপপ্রচার করছে যে সিএএ সংখ্যালঘুদের ভারত ছাড়তে হবে। পুরো মিথ্যা, পুরো মিথ্যা। কল্যাণবাবু একজন সিনিয়র লয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনি ওনাকে একবার জিজ্ঞেস করে নিন, এটা কোথাও আইনে লেখা নেই। নাগরিকত্ব দেওয়ার আইন। আচ্ছা, আজকে ধরুন আপনার বাড়ির
বাড়িতে থাকেন, সেই বাড়িতে আপনার দলিল নেই। আপনি যেদিন দলিলটা পাবেন আপনার তো একটা স্ট্রেংথ হবে যে না, আমি বাড়ির মালিক। আজকে মোদিজি বলছে আমি তোমাকে নাগরিকত্ব দেব। যারা যারা ইসলামিক স্টেট থেকে আমাদের ভারতবর্ষে এসছে পীড়িত হয়ে, তাদের আমি সিটিজেনশিপ দেব। নরেন্দ্র মোদী এই মানুষদের সম্মান দিচ্ছে, নিশ্চয়ই প্রভাব পড়বে। মানুষের সম্মান ফিরিয়ে দিচ্ছে মোদিজি, কেন সম্মান ফিরিয়ে? এই ভোটের আগে আপনাদের হাতে অনেক ইস্যু, সিএএ যেমন আপনারা বলছেন, পাশাপাশি সন্দেশখালি একটা রয়েছে ঘটনা। সেই সন্দেশখালি এবং যেটা শাসক দল যেটা বারবার বলছে, আজকেও শাসক দলের নেত্রী যেটা অভিযোগ করছেন যে ভোটে জেতার জন্য পশ্চিমবঙ্গে বিজেপি যেন তেন প্রকারে আসন বৃদ্ধির জন্য সেন্ট্রাল এজেন্সিগুলোকে ব্যবহার করছে। তাই আপনার কাছে সরাসরি প্রশ্ন, সন্দেশখালির প্রভাবও কি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে পড়বে, ভোট বাক্সে কি প্রভাব পড়বে? আর হচ্ছে যে অভিযোগটা শাসক দল বারবার করে আসছে যে সেন্ট্রাল এজেন্সি ইডি, সিবিআই, এনআইএ সেগুলোকে ব্যবহার করে, মেশিনারিকে ব্যবহার করে ভোটে জিততে চাইছে, কি বলবেন? সন্দেশখালির প্রভাব পুরো বাংলায় পড়বে, পুরো পশ্চিমবাংলায় পড়বে। দিনের আলোতে লক্ষ্মী ভাণ্ডার আর রাত্রির অন্ধকারে সেই মা লক্ষ্মীকে নিয়ে খেলা। দিনের আলোতে কন্যাশ্রী, রাত্রির অন্ধকারে সেই কন্যাকে নিয়ে ধর্ষণ। পুরো বাংলায় পড়বে এই প্রভাব। মানুষ জেনে গেছে যে তৃণমূলে এটা মুখোশ। মানুষ জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা কোনো পুরো মিথ্যা প্রচার। এবং কেন্দ্রীয় সংস্থা তৃণমূল এটা বলছে, ভয় পেয়ে গেছে, এইসব বলে মানুষকে বিভ্রান্ত করছে। আজকে এনআইএ রামনবমীর তদন্ত করছে সুপ্রিম কোর্টের অর্ডারে। কোনো বিজেপি সরকার কিচ্ছু এই তদন্ত দেয়নি, সুপ্রিম কোর্ট এনআইএকে দিয়েছে। কোথায় অপব্যবহার হচ্ছে? যারা দোষ করেছে, যারা পাথর মেরেছে শোভাযাত্রার ওপরে, যারা রাইটস করেছে, ল তাদের উপরে অ্যাকশন নিচ্ছে। কবিতা থামিয়ে বলছি, গত রামনবমী আপনার কনস্টিটিউয়েন্সি রিষড়াতে যে ঘটনা ঘটেছিল, তার জবাবও কি রিষড়ার মানুষ দেবে? জবাব মানে শান্তিপূর্ণভাবে ভোট বক্সে জবাব দেবে, শান্তিপূর্ণভাবে ভোট বক্সে জবাব দেবে। রামের শোভাযাত্রার ওপরে কেন হামলা? মহাভারতের কথা মনে আছে? শ্রীকৃষ্ণ যখন দিব্য দর্শন দিয়েছিলেন, একটাই ভগবান, উনি সব, নারায়ণ, কৃষ্ণ, রাম, শিব সব আমাদের হিন্দু সনাতনী ধর্ম। রামের ওপরে হামলা মানে সনাতন ধর্মের ওপরে হামলা। মানুষের উত্তর দেবে, ভোট বাক্সে উত্তর দেবে। কবিতা যেটা বলছিলাম যে এই যে লোকসভা নির্বাচন, একদম সরাসরি জিজ্ঞেস করছি, মূল প্রতিপক্ষ শ্রীরামপুরে আপনার মূল প্রতিপক্ষ কাকে বলছেন? মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে 3 বারের এমপি। ডেফিনেটলি উনি মাঠে আছে, ময়দানে আছে। দীপশিতা ধর ফ্রেশ ক্যান্ডিডেট, বোনের মতো, স্বাগত জানাচ্ছি, লড়ছে, লড়ো। কিন্তু দেখুন, বামপন্থীদের পশ্চিমবাংলায় মানুষ গ্রহণ করছে না। তারা যেই শাসন চালিয়ে এসছে, সেই রক্তের শাসন, সেই অপব্যবহার, অপপ্রচারের শাসন, দুর্নীতির শাসন, তাদের কোনো অস্তিত্ব নেই, জাতীয় স্তরে অস্তিত্ব নেই। আমি মনে করি তৃণমূলই এখানে, তৃণমূলের সাথে লড়াই ডাইরেক্ট। আপনি প্রচারে যাচ্ছেন, আপনি বলছিলেন যে দুর্নীতির কথা বলছে, শিক্ষায় দুর্নীতির কথা, যেটা জিজ্ঞেস করতাম আপনাকে। শিক্ষায় দুর্নীতি, রেশনে দুর্নীতি, আপনার পাশের কেন্দ্র থেকেই কিন্তু শিক্ষার দুর্নীতি বা এবং পৌরসভার নিয়োগের যে দুর্নীতি, তাদের অনেকে ধরা পড়েছে পাশের কনস্টিটিউয়েন্সি থেকে, আপনার হুগলি জেলা থেকে। এই শিক্ষায় দুর্নীতি, নিয়োগে দুর্নীতি, রেশনে দুর্নীতি, এবং আপনি যে বলছিলেন যে যেটা শাসক দল অভিযোগ করছে যে আবাস যোজনার টাকা আপনারা বলছেন দুর্নীতি হয়েছে, কিন্তু শাসক দল পাল্টা বলছে আপনারা টাকা আটকে রেখে দিয়েছে। 30% কেন কাটা গেল? 30% নাম যেটা লিস্ট ফাইনাল হলো, সরকারি কেন কাটলো? কারণ 30% এমন লোক ঢুকে গেছে যারা এলিজেবল না, যাদের পাকা ছাদ, তারা কি আবাস যোজনা এলিজেবল হবে? আপনি প্রচারে যাচ্ছেন, এই অভিযোগ কি আসছে? নিশ্চয়ই। বলছে দাদা ওর 4 চাকা গাড়িও কিভাবে পেলো, দাদা ওর পাকা বাড়িও কিভাবে পেলো, দাদা ও মাসে 1 লাখ টাকা কামায় কিভাবে পেলো। আরে গরিবের ছাদটা তো দিন, এখানেও চুরি।
একদম শেষ প্রশ্ন যেটা কবিরদা আপনার কাছে, যে যদি জেতেন শ্রীরামপুর লোকসভায় যে 7টা বিধানসভা রয়েছে, আপনি বললেন প্রত্যেকটা বিধানসভার আলাদা আলাদা ইস্যু আছে, আলাদা আলাদা দাবি আছে, সেই কোন কাজগুলোতে প্রায়োরিটি দেবেন? এবং আপনি যেটা অভিযোগ করলেন যে গত 15 বছর ধরে যিনি সাংসদ ছিলেন তার কোনো কাজ মানুষ দেখেনি, যে অভিযোগ আপনি পাচ্ছেন, আপনি ভোটে জিতলে, জয়ী হলে, শ্রীরামপুরের সাংসদ যদি নির্বাচিত হন, কোন কোন কাজগুলোতে প্রায়োরিটি দেবেন আপনি? আমি প্রত্যেক বিধানসভায় আমি সাপ্তাহিক একটা মানুষের সাথে ইন্টারঅ্যাকশন সমাবেশ মতো করব, মানুষের রায় নিয়ে মানুষের কাজ করব। আমি ডাইরেক্টলি ভোটারদের জিজ্ঞেস করব যে কি অসুবিধা হচ্ছে, কি চাই। আমি কোনো নিজে সিদ্ধান্ত করব না, মানুষকে জিজ্ঞেস করব, মানুষ যেভাবে গাইড করবে, যা অসুবিধা হচ্ছে সেগুলো ইমিডিয়েটলি অ্যাড্রেস করব। আমি সাপ্তাহিক বলুক 7টা বিধানসভায় আমি এইভাবে কাজ করব। প্রথম, জলের সমস্যাগুলো অ্যাড্রেস করতে হবে, রেল পরিষেবার ব্যাপার আছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, যখন রেলমন্ত্রী ছিলেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন জাঙ্গিপাড়ার রেল লাইন হোক। মুখ্যমন্ত্রী হওয়ার পরে জমি দেননি। অনেকগুলো বিষয় আছে, কিন্তু ইমিডিয়েটলি মানুষের কাছে পৌঁছে তাদের ফিডব্যাক নিয়ে, তারা কি বলতে চাইছে নিয়ে কাজ শুরু করে দেব। এবং একটা কেন্দ্র হবে যেখানে মানুষ লিখিতভাবে তাদের বিষয়গুলো জানাতে পারবে। আমি কথা দিচ্ছি প্রত্যেক মানুষকে, আপনাদের বিষয়ে আমি প্রত্যেকটা অ্যাড্রেস করব। আমি আপনাদের হয়ে সেরা শ্রীরামপুর গড়ব, বিকশিত শ্রীরামপুর গড়ব। 42টা লোকসভার ভেতরে আপনাদের লোকসভা যাতে সেরা হয়, সেটা আমার সংকল্প, সিদ্ধান্ত। কবিরদা, আপনি তো আশাবাদী বলছেন, শ্রীরামপুরে এবারে ফুটবে, পদ্মফুল ফুটবে, আপনি জয়ী হবেন আশাবাদী। মানুষ অন্তত আপনাকে, মানুষের থেকে সেই ফিডব্যাক পাচ্ছেন। এবারে রাজ্যে গত বছর আমরা দেখেছিলাম যে গত লোকসভাতে যে রেকর্ড 18টা আসন পেয়েছিল রাজ্য থেকে বিজেপি, এবারে কি সেই সংখ্যাটা বাড়বে? এবং কেন বাড়বে? শুধু কি মোদি ম্যাজিক নাকি অন্য কোনো কারণ? প্রশান্ত কিশোর কি বলেছে কিছুদিন আগে, বাংলায় বিজেপি উইল বি দ্য নাম্বার 1 পার্টি। তো ডেফিনেটলি সিট বাড়ছে। এবং মোদি ম্যাজিক তো 110%। রাম মন্দিরের কোনো ফ্যাক্টর হবে? কেন হবে না? কেন হবে না? যে রামকে এনেছে মানুষ, কেন তাকে আনবে না? রাম সকলের। মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরে যাননি, রাম সকলের। যে রামকে এনেছে মানুষ তাদের অবশ্যই আনবে। শ্রীরামপুরে ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ভারত কার হাতে তুলে দেবেন? নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা আপনারাও জানেন। যেভাবে ভারতে নানান নির্বাচনে অন্য রাজ্যে যা ফল এসছে, মোদিজি বিপুল ভোটে প্রধানমন্ত্রী হচ্ছেন। শ্রীরামপুরের বাসীরা, আপনাদের একটা প্রশ্ন করব, যদি মোদিজির প্রতিনিধি আপনাদের মাঝে থাকে, আপনারা কি মনে করেন যে আপনাদের কাজ আরও দ্রুতভাবে হবে? অবশ্যই হবে। তাই জন্য মোদিজির প্রতিনিধিকে পদ্মফুলের ছাপটা দিন। আপনাদের কাজ রেলগাড়ি ডবল ইঞ্জিনের মতো দৌড়াবে। এটা আপনাদের এই ভাই ছেলের কথা রইল। আমরা কথা বলছিলাম শ্রীরামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সঙ্গে। তিনি আশাবাদী শুধু নন, তিনি আত্মবিশ্বাসী যে শ্রীরামপুর লোকসভায় এবারে কবির শঙ্কর বসু এবং তার হাত ধরেই কিন্তু পদ্মফুল ফুটবে, বিজেপি জয়ী হবে। শুধু তাই নয়, রাজ্যে যখন একটা কুভাষার একটা সংস্কৃতি তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কবির শঙ্কর বোস কিন্তু বিরোধী যারা প্রার্থী রয়েছেন তাদেরকেও সম্মান দিয়ে কিন্তু বলছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে তিনি এটা বলছেন যে তিনি মানুষ কিন্তু তাকেই জয়ী করবে। শ্রীরামপুরেও কিন্তু এবারে মোদি ম্যাজিক হবে, আর কোনো কল্যাণ এবারে হবে না ভোটে অন্তত। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিবিক মাঝি, ট্রাইব টিভি, শ্রীরামপুর।